প্রেজেন্ট মানে কি বলুন তো? বর্তমান। পাস্ট মানে কি? অতীত। আর ফিউচার মানে ভবিষ্যৎ। দেখুন আমরা একটা দামি স্লোগান লিখতেই ভুলে গিয়েছি, আবার সেটা লিখবো। সেটা হচ্ছে এটা, চেঞ্জ আগে না সেন্স আগে। চেঞ্জ আগে না, অবশ্যই লিখবেন, এটা সোনার অক্ষরে লিখে রাখুন। সেন্স আগে। চেঞ্জ আগে না, কে আগে? সেন্স আগে, সোনার অক্ষরে লিখে রাখুন। দামি কথা, সেন্সার ইংরেজিতে ভালো করা যায় না। চেঞ্জ আগে না, সেন্স আগে। আগে না, না পেতে গেল কোথায়? এই যে না, এখানে। তার মানে সেন্স কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট সেন্স, একটা হচ্ছে ফার্স্ট, খুব দ্রুত লেখেন, আর একটা হচ্ছে ফিউচার, লিখতে হবে। আমি লিখছি, আপনারা লিখবেন না কেন? হ্যাঁ, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। শেষ, আমাদের পড়া শেষ, সমস্যা নেই। শেষ লেখা। সেন্স 3 প্রকার, প্রেজেন্ট, বর্তমান, ফার্স্ট এন্ড ফিউচার। আর আমরা যদি সেন্স ছোটবেলায় পড়িয়েছিলেন আমাদেরকে, সেন্স নাকি প্রধানত 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। তবে একটা নতুন আপডেট তথ্য দিয়ে রাখি, মডার্ন ইংলিশে আসলে টেন্স 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে ফার্স্ট টেন্স। ফিউচার টেন্স বলে মডার্ন ইংলিশে নাই। মডার্ন ইংলিশ মানে আধুনিক ইংলিশে ফিউচার টেন্স বলে কোনো টেন্স নাই। সেগুলো প্রেজেন্টের দ্বারা প্রকাশ করে, আবার কিছু মডাল অক্সিলারি দ্বারা বা মডাল ভার্বের দ্বারা প্রকাশ করা হয়। আমরা দেখবো সেগুলো। তবে আমরা একটু যেহেতু পুরাতন ধাঁচের আমাদের শিক্ষা ব্যবস্থা, এই জন্য আপাতত ধরবো টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। তবে মডার্ন ইংলিশে ফিউচার নামে কোনো কথা নাই, এবং এই কথাই সত্য। কেউ চাইলে আমি রেফারেন্স দিতে পারি, সমস্যা নেই। তাহলে সেন্স এই 3 ধরনের। তার মানে আসুন, প্রেজেন্ট, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আচ্ছা, কন্টিনিউয়াস মানে কি বলুন তো? চলমান। তাহলে এখন দেখুন তো, এই যে আমি কি করছি, আমি কি করছি? আজ করছি, বা মনে করেন যে আমি লিখছি, আমি কি করছি? বাবা কিছু বলেন না, এখন কলমে তো শেষ হয়ে গেল। আমি হচ্ছে লিখছি। এখন আমি আপনাকে জিজ্ঞেস করবো, আমি কি করছিলাম এখানে? লিখছিলাম। কি করছিলাম? লিখছিলাম। আমার পরিকল্পনা আছে লেখার, তাহলে আমি কি করতে থাকবো? লিখতে থাকবো, লিখতে থাকবো। যদি আমি একটু লিখছি এই কথাটাতে ফোকাস করি, দেখুন লিখছি মানে এখন কাজটা চলছে, চলমান। এবং এই যে লিখছি, এটা দ্বারা আসলে কোন সেন্সকে বোঝাচ্ছে? বর্তমান সেন্সকে, এখনই তো লিখছি, তাহলে বর্তমান সেন্স। এটাকে যদি আমি অতীতে বলি, আমি কি করছিলাম? আমি লিখছিলাম। তাহলে লিখছিলাম, এই যে লিখছিলাম, এখানে কেন জানি একটু চলমান চলমান গন্ধ পাওয়া যায়। এবং আমি যদি বলি এটা কোন সেন্স, মানে কখন সংগৃহীত হয়েছে, এটা হচ্ছে অতীতের কোনো এক সময়, এবং অতীতের সময় কাজটা চলছিল, এই জন্য আমরা বললাম ফার্স্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও সেম, যে এখনো কাজটা শুরু করি নাই, ভবিষ্যতে লিখতে থাকবো। এবং দেখুন লিখতে থাকবো মানে যখন শুরু করবো তখন কাজটা কিছুক্ষণ কি থাকবে? চলমান থাকবে। আমি জানি না কতক্ষণ চলমান থাকবে, বাট চলমান। বন্ধ করি, লেটস ক্লোজ আওয়ার আইস। করেছেন বন্ধ? মানে আপনারা গাড়িতে কল্পনা করেন, একটা গাড়িতে, গাড়ির ভিতরে গাড়ি চলছে, আপনারা পাহাড়ের উপরে উঠছেন, গাড়ি চলছে তো চলছে, চলছে তো চলছে, আপনারা গল্প করছেন, কল্পনা করেন গল্প করছেন, এবং আপনি সাথে চিন্তা করেন আপনার প্রিয়জন বা বান্ধবীও সাথে আছে। আপনাদের উদ্দেশ্য হচ্ছে 2টা। কেউ চোখ খুলছেন কি? না, আমি চোখ বন্ধ করে আছি। উদ্দেশ্য হচ্ছে 2টা। সেই পাহাড়ের উপরে একজন সাধু বসে আছে, তার সাথে কথা বলবেন, মানে তিনি আপনাদের জ্ঞান দেবেন। আর একটা হচ্ছে সেই পাহাড়ে একটা চমৎকার বাগান আছে, সেই বাগানে আপনারা দেখতে যাবেন। তো গাড়ি চলছে তো চলছে, এভাবেই চলছে পাহাড়ের রাস্তা দিয়ে। চলতে চলতে আপনি কোথায় পৌঁছালেন? সেই লোকের কাছে পৌঁছালেন, সেই মন্দিরের কাছে, মানে সেই সন্ন্যাসীর কাছে। আপনারা বসে আছেন, সন্ন্যাসী কথা বলছে, মানে জ্ঞান দিচ্ছে। যখন তার জ্ঞান দেওয়া শেষ, তখন আপনারা বাগানে গেলেন। কল্পনা করেন বাগানে, সকলেই বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছেন এবং আশেপাশে ফুল দেখছেন, গোলাপ, জবা, গাধা, গাঁদা, মেরিগোল্ড, ঠিক আছে। তো এরকম আরো অনেক ফুল দেখছেন। এবং আকাশের দিকে যখন তাকালেন, তখন দেখলেন যে একটা হেলিকপ্টার উঠছে, হেলিকপ্টার উঠছে। আপনাদের মনে হলো হেলিকপ্টারে একজন রিসেন্টলি একজন লোক আছে। এই চোখ বন্ধ করে কল্পনা, সেই লোকের নাম কি বলুন তো? সেই মিলন স্যার উড়ে যাচ্ছে। উঠতে উঠতে ঠাস করে পাখির সাথে লাগলো সংঘর্ষ। সংঘর্ষ লাগিয়ে দিয়েছেন। সংঘর্ষের পরে কিরকম হচ্ছে চিন্তা করছেন তো নাকি? তারপর আপনার চোখ খুললেন এবং চোখ খুলে ঘুমটা গেল ভেঙে।
এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে, আচ্ছা আপনারা যখন পাহাড়ের রাস্তা দিয়ে উঠছেন, আমি কিন্তু বলি নাই পাহাড়ের, আমি শুধু বলেছি পাহাড়ের রাস্তা, আপনারা ধরে নিয়েছেন আঁকাবাঁকা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে উঠছেন, তাই না? 2 নম্বর পয়েন্ট, আমি কিন্তু বলি নাই আপনারা কোথায় বসেছেন। অনেকে কল্পনা করে নিয়েছেন যেহেতু সাধী সন্ন্যাসী উনি পাহাড়ের পাথরের একটু উপরে বসেছেন আর আপনারা নিচে বসেছেন। আপনি কখনোই কল্পনা করেননি যে আপনি চেয়ার টেবিলে বসেছেন। এবং আমি এখন যে বিষয়টা হচ্ছে, আমরা যেটা বলছি, আমরা আসলে এখানে কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করেছি। আপনারা পাহাড়ের উপরে যাচ্ছেন, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, কন্টিনিউয়াস মানে কি চলমান, কোন একটা কাজ চলছে, তাহলে এই যে যাওয়াটা হয়ে যাচ্ছে যাচ্ছেন, তাহলে এখানে কি চলমান। বান্ধবীদের সাথে কি করছেন, গল্প করছেন, এটাও চলমান। সন্ন্যাসী আপনাদেরকে কি দিচ্ছে, জ্ঞান দিচ্ছেন, এটাও কি চলমান। আকাশ দিয়ে পাখি উঠছে, এটা কি হেলিকপ্টার উঠছে, এটা কি মিলন সাহেব যাচ্ছে, এটা কি চলমান। তাহলে এই প্রত্যেকটাই চলমান। এখন এটাকে অতীত চলমান কিভাবে করা যায়, এটা ঘটনা শেষ 2 দিন পর আমি আপনাকে জিজ্ঞেস করলাম, জিম আপনারা নাকি ওই যে পাহাড়ে টাহাড়ে কোথায় গিয়েছিলেন একটু বলেন তো। তখন জিম এভাবে আমাকে বলবে, স্যার আমরা বান্ধবীরা সব একটা গাড়িতে করে পাহাড়ের উপরে যাচ্ছিলাম। কি প্রথমে প্রেজেন্টের সময় যাচ্ছি, পরে হয়ে গেল যাচ্ছিলাম। আমরা বান্ধবীরা মিলে অনেক গল্প করছিলাম ওই সময় মাইক্রোর ভিতরে। তারপর সেই সন্ন্যাসী আমাকে কি দিচ্ছে, আমাদেরকে পরামর্শ দিচ্ছিলেন। আমরা আকাশে হেলিকপ্টার দেখছিলাম, আমরা ফুল দেখছিলাম, এভাবে আমরা দেখছিলাম অতীত টাইপের হবে। এটাকে যদি আমি ভবিষ্যৎ বলতে চাই তখন আপনি বলবেন কিভাবে, ভবিষ্যৎ মানে এখনো হয় নাই, তখন আপনি বলবেন যে স্যার আমাদের তো একটা ইয়া আছে এরকম যে আমরা বান্ধবীদের সাথে পাহাড়ের উপরে যাইতে থাকবো, যেতে থাকবো, বান্ধবীদের সাথে আমরা কি গল্প করতে থাকবো। একজন সন্ন্যাসী আছেন, তিনি আমাদেরকে জ্ঞান দিতে, হেলিকপ্টার দেখতে থাকবো। এই যে দেখতে থাকবো, করতে থাকবো, এই টাইপের সেন্স দিবে। তার মানে এখন যতটুকু বুঝেছেন কোনোই বুঝতে হবে না, এখন এই জিনিসটা বুঝে। তাহলে আমরা এই কথাগুলো কেন লিখেছি, উড়ি, উড়ি আসলে কোন সেন্সকে প্রকাশ করে, লেখি কোন সেন্সকে, পড়ি কোন সেন্সকে, শিখিকে প্রেজেন্ট সেন্স। এখন যদি আপনাকে বলা হয় শিখছি, কোন সেন্সকে প্রকাশ করছে, থ্যাংক ইউ। যদি বলছিলাম বা যদি বলি পড়ছিলাম, কোন সেন্সকে প্রকাশ করে, নাইস। ভবিষ্যৎ কোন সেন্সকে প্রকাশ করবে এখানকার মানে কোনটা শব্দ ফিউচারকে প্রকাশ করবে। বসুন বসুন, হ্যাঁ পড়তে থাকবো, লিখতে থাকবো, উঠতে থাকবো, রাইট। এখন আমি একজনকে জিজ্ঞেস করব, সে হচ্ছে শ্রাবণী। কোথায় শ্রাবণী? শ্রাবণী, আপনি 2টা এরকম শব্দ বলুন যেগুলো পাস্ট মানে প্রেজেন্ট সেন্সকে রিপ্রেজেন্ট করে। খাচ্ছি, আর একটা পড়ছি, তার পাশের মেয়ে সাফা, সাফা, এগুলোকে পাস্টে পরিবর্তন করুন। নো, পাস্ট কন্টিনিউয়াসে। ইয়েস, খাচ্ছিলাম এন্ড লিখছিলাম। থ্যাংক ইউ, সিট ডাউন। আমি ফুটবল খেলছি, তাহলে আমি বুঝতেই পারছি যেহেতু খেলছি মানে বর্তমান চলমান সেন্স দিচ্ছে। তাহলে এখন আপনাকে যে জিনিসটা মুখস্থ করতে হবে, এগুলো জানা আছে তারপরেও কি, আমি যেভাবে বলছি লিসেন, অ্যামিস আর ওয়াস আর উইল বি এরপরে ভার্বের সাথে আইএনজি, আর কোনোই কথা নাই। অ্যামিস আর ওয়াস আর উইল বি এরপরে ভার্বের সাথে আইএনজি। আপনারা বলুন দেখি, অ্যামিস আর ওয়াস আর উইল বি এরপরে ভার্বের সাথে, কে যে কি বললো, এই পানি শেষ, পড়া শেষ, আর কোনো নাই। হ্যাঁ, am is are was were will be এরপরে ভার্বের সাথে আইএনজি। অন্য বলুন তো, আপনারা মনে মনে বলুন, will be। হ্যাঁ ভাই, এটা কি ভার্বের সাথে ভাই হয়ে গিয়েছে তাই না? আবার বলুন, হ্যাঁ আবার বলুন, হ্যাঁ। আপনি জিহাদ আর জাহিদ, আপনি বলুন, এটাই অ্যাক্টিভ। চোখ বন্ধ করে বলুন, বলুন, হ্যাঁ আবার বলুন, এবার মুখ বন্ধ করে বলুন। তাহলে এখন আসি, আমরা পড়াশোনায় ফিরে আসি। এই দেখুন, মূল বিষয়টা হচ্ছে এখানে যে আমি ফুটবল খেলছি। এখন এই যে খেলছি দ্বারা যে চলমান বোঝা যাচ্ছে, মানে এটা যে চলমান বোঝায়, এটা না বুঝলে আবার সমস্যা। এই যে এই বাচ্চারা কি ফুটবল নিয়ে, এটা মাথা কোন দিকে, আচ্ছা এটাই মনে করেন যে মাথা এদিকে যাচ্ছে। তাহলে এ বর্তমানে কি অবস্থায় যে দৌড়াচ্ছে, এটা হচ্ছে রাশিং, মানে রাশিং দেখাচ্ছি আমরা এই জন্য দিয়েছি। তাহলে এখন সে খেলছে তাই না, এটা হচ্ছে আমি। তাহলে আমি এখন ফুটবল খেলছি, এখন মানে বর্তমানে ইজ প্রেজেন্ট সেন্স, এবং কাজটা যদি চলমান এর জন্য কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলো কে কে হয়, am is are। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হবে, am is are। পাস্টের ক্ষেত্রে কি হবে, কোথায় লিখি রে বাবা, was। আর ফিউচারের ক্ষেত্রে আমরা একটাই, সেটা হচ্ছে কি উইল বি।
ফিউচারের ক্ষেত্রে আমরা শিয়ালকে আর টেনে আনবো না। শিয়াল মানে অনেক পুরাতন হয়ে গিয়েছে, এর জন্য যেহেতু আমাদের এখন শিয়াল দেখা যায় না, গত্রে হয়ে গিয়েছে। এখন ওই শিয়ালটা মনে হয় শিয়াল হয়ে গত্রে হয়ে গিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, তখন আমরা আনবো। এখন সব ক্ষেত্রে উইল ইউজ করবো। আই শিয়ালও লিখবো না, সবসময় আই উইল লিখবো, ইউ উইল, উই উইল লিখবো, শিয়াল লিখবো না। কখন শিয়াল ইউজ করবো সেটা বলবো, আমাদের সময় নেই আজকে। তাহলে দেখুন আমি ইংলিশ কি আই, তাহলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্টপ 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 স্টপ, যারা পারেন তারা চুপ, যারা পারেন না তারাও চুপ, শুধু শুনেন। প্রেজেন্টের ক্ষেত্রে কি হবে এম ইজ আর, হয় এম না হয় ইজ না হয় আর। এরপরে কি হবে ভার্বের সাথে কি হবে আইএনজি। তাহলে আই এর পরে সবসময় কি হয় আই অ্যাম। তাহলে গেল এখানকার একটা গেল অক্সিলারি ভার্ব। তারপর কি স্যার খেলার ইংলিশ কি প্লে, তার সাথে কি হবে আই অ্যাম প্লেইং। আমি খেলছি, কি খেলছি ফুটবল, এফ ডব্লিউ টি বি এ এল, আমি ফুটবল খেলছি। তারপরে এখানে সুন্দর করে একটু গ্যাপ রেখে পরের বাক্যটা লিখবেন। আমি ফুটবল খেলছিলাম, খুবই সহজ, কি আই ওয়াজ প্লেইং ফুটবল। আর ফিউচারটা কি হবে বলুন তো কেউ একজন? সহজ বাক্য তো এই জন্য সকলেই পাই। কলমটাই মারা যাচ্ছে পড়াশোনা করাতে করাতে আপনাকে। স্টপ, সকলে এই তিনটা একটু লিখে রাখুন। আই এম প্লেইং ফুটবল মানে আমি ফুটবল খেলছি, আর আমি খেলছিলাম অতীত হয়ে গেল, এর জন্য বর্তমানটা বাদ দিয়ে কি হয়ে গেল ওয়াজ হয়ে গেল। আর ফিউচার উইল বি, ফিউচারে বি ভার্ব কোনটা উইল বি, এখানে বি ভার্ব এটা, এখানে বি ভার্ব এটা। তার মানে স্যার এই জিনিসটাকে আমি যদি একটু সংক্ষেপে আনতে চাই, কিছুই নয় কিছুই নয়, এই বেয়াদব জিনিসগুলো মানে হচ্ছে কে বলুন তো বি ভার্ব। বি ভার্ব কিছুই নয় কিছুই নয়, এই জিনিসটা সহ এই জিনিসটা, এটাও কি ভার্ব বি ভার্ব। স্বীকৃতি বলুন দেখি, আমি রান্না করছি এর ইংলিশটা বলুন দেখি। এই স্টপ, ফাইজা বলুন। আই এম কুকিং নাও, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন, ইটস ইউ। আমি কেন কথা বলছি, থ্যাংক ইউ, সিট ডাউন। এখন এই বাক্যটাকে আমি, আমাদের পড়া তো শেষ, এখনো ছুটি দিব, কিন্তু ছুটি দেওয়ার আগে মনটা আমার জানতে চাচ্ছে এই বাক্যটা কি ধরনের বাক্য, যাকে জিজ্ঞেস করবে সে বলবে ইয়ামিন। ইয়ামিন, এই একটা তো কার্টুনের নামও ইয়ামিন আছে, মাঝে মাঝে ফেসবুকে আসে। আচ্ছা মিস ইয়ামিন, এটা কি বাক্য, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? শাকিলা, কেন এটা অ্যাক্টিভ বাক্য? হ্যাঁ হ্যাঁ বলুন, কে কাজ করছে? আমি কাজ করছি, মানে আমি বলতে সাবজেক্ট, সাবজেক্ট নিজেই কাজ করছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, সিট ডাউন, দুইজনে সিট ডাউন। ঐশী আপনি দাঁড়ান। আমরা কি এই বাক্যটাকে প্যাসিভ করতে পারবো কি পারবো না? কেন পারবো? কে অবজেক্ট, কে এখানে? আর কি লাগবে? শুধু অবজেক্ট থাকলে কি হবে নাকি? সাবজেক্ট তো থাকতেই হবে, আছে আর কি থাকতে হবে? অ্যাকশন ভার্বটা কে? ইয়েস প্লেইং, প্লেটা আছে, খেলা করা শক্তি ব্যয় হয়। থ্যাংক ইউ, সিট ডাউন। তার মানে এখন আমরা পরিপূর্ণভাবে আবিষ্কার করতে পারলাম এই বেয়াদব সেন্টেন্সটা কি হবে, প্যাসিভ করা যাবে। তার মানে এখন তাহলে আমি কিভাবে প্যাসিভ করব? স্টপ, স্বীকৃতি। প্যাসিভ মানে তেমন কিছুই না, এই যে এগুলা ডটা মানে কি জানেন, এগুলোর সামনে সাবজেক্ট টাবজেক্ট আজেবাজে জিনিসগুলো থাকবে। তাহলে একই জিনিস, জাস্ট আমি এক্সট্রা করে কি আনবো, একটা এখানে বিং আনবো। কি আনবো? বিং আনবো। আমি ফুটবল খেলছি, আই এম প্লেইং ফুটবল। এই আমি ফুটবল খেলছি এটাকে একটু মহিলাদের মধ্যে পেঁচিয়ে বলুন তো কি হয়? ফুটবল খেলা হয় না তো, খেলা হচ্ছে আমার দ্বারা। এই ছেলেরা একদম খুবই নীরবতা পালন করছেন। আমি ফুটবল খেলছিলাম, এটাকে আসলে একটু পেসিভে করলে কেমন হবে, বাংলায় কেমন হবে? মেয়েরা না, ছেলেরা, আপনি বলুন। আমি ক্রিকেট খেলছি, এটার পেসিভে করলে কেমন হবে? হ্যাঁ নেও, সেন্স মিলে নাই, এটা তো চলমান হচ্ছে আমার দ্বারা। থ্যাংক ইউ। আপনি জরিনা আমাকে ডাকছেন। হ্যাঁ ইয়েস, এটা অ্যাক্টিভ না প্যাসিভ সেটা বলুন। হ্যাঁ অ্যাক্টিভ, প্যাসিভ করুন দেখি।
আমি ফুটবল খেলছি, ফুটবল খেলা হচ্ছে আমার দ্বারা, ফুটবল খেলা হচ্ছে, তাহলে জরিনা আমাকে ডাকছে, তাহলে কি হবে? আমাকে ডাকা হচ্ছে। আপনি দাঁড়ান তো, অর্ণব দেখি, বসুন। অর্ণব কি বলা যায়, বই পড়ছে, এটাকে একটু পেছিয়ে করুন তো, পেঁচিয়ে বলুন তো। বই পড়ছে। হ্যাঁ, ও গুড, সুন্দর হয়েছে। তাহলে আরেকটু মানে বই পড়ছে, এটা তো ওই যে মানে এটা এমন হয়ে গেছে আপনি বই না পড়ে বই আপনাকে পড়ছে, এমন শোনা যাচ্ছে। দেখুন, আমি রান্না করছি, তাহলে রান্না করা হচ্ছে, তাহলে অর্ণব বই পড়ছে, বই পড়া হচ্ছে অর্ণবের দ্বারা। ওকে, আমি রান্না করছি, তাই না? বা আমি ভাত রান্না করছি, তাহলে এটাকে পেঁচিয়ে বললে কি হবে? ওই যে পিছনেটা আগে আনবো, ভাত রান্না করা হচ্ছে আমার দ্বারা। তাহলে অর্ণব বই পড়ছে, তাহলে কি বই পড়া হচ্ছে অর্ণবের দ্বারা। অর্ণব ফুটবল খেলছে, তাহলে কি হবে? এক্স্যাক্টলি। আরেকটা বলুন দেখি। অর্ণব আমাকে সাহায্য করছে, আমাকে সাহায্য করা, এই যে একটু পেঁচিয়ে বললেন না, আমাকে সাহায্য করা হচ্ছে, না হলে তো এটা মহিলাদের বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে। তো আপনার দলেই নিয়ে গেলেন বারবার। আমাকে সাহায্য করা হচ্ছে অর্ণবের দ্বারা। থ্যাংক ইউ অর্ণব, খুব ভালো করছেন আপনি। তাহলে এখন দেখুন, স্টপ, মূল পড়া এটাই। আমি ফুটবল খেলছি, এই বাক্যে আমি দেখবো প্যাসিভ হয় কি হয় না? অবশ্যই অবশ্যই হয়। এটা একটা কি অবজেক্ট, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, এই সি মানে অ্যাকশন ভার্ব। তাহলে এখন আমরা প্যাসিভ করব কি? এই বেয়াদবটাকে আনবো এভাবে, ফুটবল খেলা হচ্ছে, তাহলে ফুটবল ইংরেজিতে ফুটবল। ফুটবলের সাথে কি বসবে? অ্যাম না ইজ? হ্যাঁ, ফুটবল ইজ। এই যে বিং, বিং না দিলে এর প্যাসিভের বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে। এরপরে কি হবে বলুন তো? বিং, এরপরে V3। পৃথিবীতে প্যাসিভ চেনে একটাই ওয়ে, বি ভার্ব প্লাস V3, প্লেড বাই মি। আমি আর কাউকে জিজ্ঞেস করবো না, সময় না, আমি নিজেই করি। আপনারা লিখে নেন, লিখে নেন। ও তাহলে 3 নম্বরটা নিজে লিখুন বাবা, আমি লিখে। যারা লেখেন নাই তারা লিখুন তো 3 নম্বরটা কি হবে? প্লেড বাই মি, বাই বাই মানে আমার দ্বারা। বাই মানে হচ্ছে কি স্যার? বাই মানে হচ্ছে দ্বারা, মি মানে আমার, বাই মানে হচ্ছে দ্বারা, মি মানে আমার। ত্যাগ করছে না, যাইতেই পারলাম না। মাথাটা ঘুরছে, মাথাটা নিচে দেন একটু, মাথায় একটু ইয়ে করে থাকে। শেষ শেষ আমাদের। আমরা যেহেতু এটা ভুল ভাবে এই বাক্যটা লিখেছিলাম, এবার সঠিক বাক্যটা লিখবো না। এটা কি শেষ? শেষ এটা দেখি, ছেলেদের দেখি একটু কি লিখলেন। হ্যাঁ লিখুন, কি হবে? আই উইল বি প্লেইং, মানে কি বাংলাটা কি বলুন তো? এই যে এটা, আমি ফুটবল, এই যে উইল বি আছে না, খেলতে থাকবো, ভবিষ্যতে ফুটবল খেলা হতে থাকবে আমার দ্বারা। তাহলে ফুটবল আগে লিখুন, ফুটবল একসাথে লিখতে হয়। হ্যাঁ, তাহলে হতে থাকবে উইল বি। হ্যাঁ, ফুটবল উইল বি। এই যে বিং, বিং না দিলে কিন্তু প্যাসিভের বৈশিষ্ট্যটা হারিয়ে ফেলবে। বিং প্লেড বাই মি। শেষ। এই যে এটাই শেষ, এটাই শেষ বাক্য, না হবে না, আমি নাহলে কাজ দিতে পারবো না তো। টেন্স বিষয়টা আসলে শুনতে যতটা সহজ মনে হয়, কিন্তু আসলে এটা অত সহজ নয়। ঠিক আছে, মানে কেন সহজ নয় বলছি, মানে এক একজন শিক্ষকের বোঝানোর ধরন এক এক রকম। সো মানে আমি আপনাকে জাস্ট এটাই বোঝানোর জন্য এত চেষ্টা করছি, আপনি জাস্ট সেন্সটা বুঝেন, যে আপনি বুঝতে পারছেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা এটা পাস্ট কন্টিনিউয়াস, এতটুকু বুঝলেই হলো। আমি যদি আপনাকে বলি এই আমি বক বক করছি, এটা কোন টেন্স, আপনি যেন বলতে পারেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ এখনই বলছেন আমি বক বক করছিলাম, এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। আর এগুলো কি আজে বাজে নিয়ম, এগুলো কি সি স সেন, মানে ওগুলোর দরকার নাই, আপনি সেন্স বুঝাতে পারলেই হলো আমাকে। ঠিক আছে, সাবজেক্টকে জড়ি না, আমার সাথে সাথে লিখুন, কারণ আমাদের জায়গা নেই, বুঝতে হবে। জড়ি না, তাহলে জরিনা ইজ, অঙ্ক ইংলিশ কি ডুইং আ সাম, অথবা ম্যাথও দিতে পারেন, সমস্যা নেই। দেন গণিত করছে, কারণ একটি অঙ্ক করছি, একটি অঙ্ক উল্লেখ করছি। 2 নম্বর বাক্যটা কেমন হবে প্লিজ একটু শুনুন, লেখার আগে শুনুন, নতুন যারা আছেন। জরিনা একটা অঙ্ক করছে না, বিষয়টা এমন, জরিনা একটা অঙ্ক করছে না, নেগেটিভ। তাহলে কি হবে? জরিনা ইজ। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি 10 সেকেন্ডে,
নট 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 যেটা আছে সেটা সাধারণত অক্সিলারি ভার্বের পরে বসে। নট যেটা আছে সেটা সাধারণত অক্সিলারি ভার্বের পরে বসে। নট যেটা আছে সেটা সাধারণত অক্সিলারি ভার্বের পরে বসে, তবে তার মাঝখানে অন্য শব্দ আসতে পারে, এর পরে আসবে। জরিনা ইজ নট। এখানে আমি আপনাদের ক্ষেত্রে উদাহরণ হতে বলি, আসাম করুন, সময় নাই যেহেতু। স্যার 3 নম্বর বাক্যটা কি হবে বলুন তো? বাংলা বাংলা ইংলিশ না বাংলা? জরিনা কি একটা অঙ্ক করছে, বিষয়টা কেমন? সুমনা নেই, সুমনা সুমনা বিষয়টা কেমন? জরিনা কি একটা, এই যে কি মানে হচ্ছে জরিনা কি একটা অঙ্ক করছে। থ্যাংক ইউ। তাহলে কি আমরা বারবার বলেছিলাম কি এটা আসলে কি কোশ্চেন? ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো মানে হ্যাঁ নাই উত্তর দেওয়া যায়, তাহলে হচ্ছে অক্সিলারি ভার্ব সবার সামনে আনবো। তাহলে অক্সিলারি ভার্ব কো ইজ, তাহলে ইজ, এরপরে কি জরিনা, সাবজেক্ট আসলো ইজ জরিনা। এ বাংলা অর্থ হচ্ছে জরিনা কি, এ আমার ভিতরটাই শুকায় যাচ্ছে, বুঝছি আমার আজকে খুব ভালোই প্রবলেম হবে মনে হয়। আচ্ছা এখানে যদি ঠাস করে পরে মারা যায় এখন ইন্টারেস্টিং হবে, তাই না? পরে গেলে জান্নাতে যেতে পারলেই হলো। কি এ দুনিয়া এত ভেজাল, শুধু জান্নাত, ও কি শান্তি। কাম টু দ্য পয়েন্ট। ইজ স্টপ। ইজ জরিনা, জরিনা কি? ইজ সকিনা, সকিনা কি? এম আই, আমি কি? আর দেই, তারা কি? তাহলে ইজ জরিনা মানে জরিনা কি কি করছে? ইজ জরিনা ডুইং আ ম্যাথ, প্রশ্নবোধক চিহ্ন। 4 নম্বর বাক্যটা কেমন হবে আমরা একটু বলি। স্টপ, বলার দরকার আমি বলি। জরিনা কি একটা অঙ্ক করছে না, বিষয়টা এমন। জরিনা কি একটা করছে অঙ্ক করছে না, মানে মাথা নাড়াই বলছে জরিনা কি একটা অঙ্ক করছে না, তার মানে কি বলুন তো? জরিনা, এই জরিনা কিছুই করছে না। আমি বললাম এই মেয়েটা অঙ্ক করছে, তখন আমি বললাম জরিনা কি একটা অঙ্ক করছে না, তার মানে সে অঙ্ক করছে। তাহলে এটা ট্রান্সফরমেশন কিন্তু আমরা উপরেই লিখে ফেলেছি, জরিনা ইজ ডুইং আ সাম। আমরা আগামী ক্লাসে দেখাবো যে কিভাবে কাজ করে। তাহলে ইজ জরিনা নট একসাথে আছে, ইজ জরিনা নট। বাচ্চা কাচ্চা প্লিজ এখানে একটু মনোযোগ দেন, এখন লিখবেন না, জাস্ট মনোযোগ। জরিনা কি একটা অঙ্ক করছে না, তার মানে কি ইজ জরিনা নট। কেউ যদি আসলে নটটাকে এভাবে মানে সামনে আনতে চায়, এই যে ইজ নট এভাবে যদি কেউ লেখে, এটা কিন্তু হবে না, হবে না, হবে না। কিভাবে লিখতে হবে? হয় তাকে সংক্ষেপে ফর্ম লিখতে হবে, কি লিখতে হবে? ইজন্ট, 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 এভাবে লিখতে পারে। যদি নটটা একসাথে ইজের সাথে লিখতেই চান, আর না লিখতে চাইলে জরিনার পরে, সাবজেক্টের পরে। আমি হয়তো বুঝাতে পেরেছি, না বুঝাতে পারলেও কোনো অসুবিধা নাই। ইজ জরিনা নট কি স্যার হবে? ডুইং আ সাম। প্রশ্নবোধক চিহ্ন না দিলে ভুল করে যাবে। তারপরেটা কি হবে বলুন তো? কেন? খুবই সহজ, মানে এগুলো এত সহজ। কেন ইংলিশ কি? ওয়াই, আর কিছুই নাই। ওয়াই এর পরে জাস্ট এই জিনিসটাকে বসাই ফেলি, যেহেতু পজিটিভ বাক্য। তাহলে ওয়াই ইজ জরিনা ডুইং ম্যাথ বা ডুইং সাম আসাম। তারপরে আমরা কি বললাম? কখন কখন ইংলিশ কি? কোনো বেশি পরিশ্রম করার দরকার নেই, আমি আপনাদের সুবিধা করে দিচ্ছি। এই যে এর নিচে শুধু ওয়েন দেন, আর মুখে বলেন ওয়েন ইজ জরিনা ডুইং সাম। তারপরে কি বলুন তো? কোথায়, অথবা ওয়ার, হাউ, দেন সমস্যা নেই, হাউ, তারপর দিলেন যে ওয়ার। মানুষজন আদৌ ক্লিয়ার? আবার এটা শেষ করে কেউ খাতা ঢুকাইয়েন না, অল্প একটু বাকি, এটা শেষই হয়নি। এই জিমটা মনে মনে বলছে দূর, ভালোই লাগে না। ও হরে, ইস, খুবই দুঃখজনক। আচ্ছা মানুষজন প্লিজ একটু একটু দেখুন, আমি বললাম কেন, কেন জরিনা একটা ম্যাথ করছে। আমি যদি এটাকে এভাবে প্রশ্ন করতে পারি, কেন জরিনা একটা ম্যাথ করছে না, নেগেটিভ করলাম, ইন্ট্রোগেটিভ এন্ড নেগেটিভ। তাহলে কি হয় বলুন তো? কেন জরিনা একটা ম্যাথ করছে না। এই যে ওয়াই ইজ জরিনা নট, ওয়াই ইজ জরিনা নট, মানে নটটা এই যে যেমন এই বিষয়টা কোথায় গেল, এই যে ইজ, মানে এটা সম্পূর্ণ বুঝবে। ওয়াই ইজ জরিনা নট ডুইং আ ম্যাথ, ওয়েন ইজ জরিনা নট ডুইং আ ম্যাথ, হাউ ইজ জরিনা নট ডুইং আ ম্যাথ। আর যদি নটটা একসাথে ইউজ করতেছেন তাহলে এভাবে, ওয়াই ইজন্ট জরিনা ডুইং আ ম্যাথ। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট আপনার একটা অপিনিয়ন জানতে চাই, সেটা হচ্ছে এমন, বলুন তো এই বাক্যে প্যাসিভ করতে পারবো কি পারবো না? মা পারবো? হ্যাঁ, ঘাড়ে হাত দিয়েছেন, কোনো অসুবিধা নেই, আপনি ঘাড়ে হাত দিয়ে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, ইচ্ছা মতো। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই কেন পারবো। আমি আপনার নামটা জানি না, এই জন্য এইভাবে সমাধান করলাম। এটাকে কেন প্যাসিভ করতে পারবো? হ্যাঁ, ইটস ইউ। সাবজেক্টটা থাকতে পারে, সাবজেক্টের সাথে প্যাসিভের রিলেশন একটু কম, মানে সাবজেক্টও থাকবেই। কি আছে? অ্যাকশন ভার্ব আছে, আর কি আছে এখানে? অ্যাকশন ভার্ব কে?
কে অ্যাকশন ভার্ব? ডু মানে ডুইং, তাই না? আর অবজেক্ট কে? হ্যাসাম। কিভাবে অবজেক্ট খুঁজে পেলেন? হ্যাঁ, কি বুঝাচ্ছেন? না আমি বুঝতে পারছি না, হয়তো বা ভালো বলছেন কিন্তু আমি শুনতে পাচ্ছি না, একটু বলুন তো আরেকবার। আচ্ছা মানুষজন, আমরা তো আর কিছু করবো না, আমরা এটা শেষ করে বলবো জাস্ট এই বাক্যটা। তাহলে এটার প্যাসিভটা কেমন হবে বলুন তো? আসাম একটা অঙ্ক করা হচ্ছে, বাংলাটা এমন, একটা অঙ্ক করা হচ্ছে, একটা পাখি মারা হচ্ছে, একটা চট দেয়া হচ্ছে, একটা বিয়ে করা হচ্ছে। খুবই সহজ জিনিস। আসাম ইজ বিং, এই যে স্টপ, পৃথিবীতে প্যাসিভ চিহ্নের একটাই ওয়ে, সেটা হচ্ছে বি ভার্ব প্লাস V3। তাহলে ডু হয়ে যাবে ডুডি, ডান, ডান বাই। আর লেখার টাইম নাই। তাহলে এখন আপনারা আপাতত একটু স্টপ, সুন্দর করে বসে থাকেন। বাসার কাজ কি, এই কয়েকটা বাক্য সেম ভাবে ফিল করবেন। আমি জাস্ট আর একটাকে একটু সাহায্য করতে চাই। এই স্টপ। ওয়াই ইজ জরিনা ডুইং আ ম্যাথ? জরিনা কেন একটা গণিত করছে, ম্যাথ করছে বা সাম করছে? এটাকে প্যাসিভে কেমন হবে? কেনটা তখন সামনেই থাকবে। কেন একটা ম্যাথ করা হচ্ছে জরিনার দ্বারা, কেন একটা গণিত করা হচ্ছে জরিনার দ্বারা। তাহলে কেনর ইংলিশ তো ওয়াই, ওয়াই থাকবেই। ওয়াই, এই যে ইজ না দিলে হবে না প্রশ্ন। ওয়াই ইজ আ সাম, সাম কি হবে? ইজ বিং ডান। আজকে পড়াশোনার মাইরে বাপ হয়ে গেছে বাবা, বাই জরিনা। ও আমি সরি, থ্যাংক ইউ, আমি ভুল বলেছি তো, থ্যাংক ইউ। এই যে ওয়াই ইজ আ সাম বিং ডান, তখন এই যে আসল ইজ এবং এই যে প্যাসিভের চিহ্ন সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল প্রশ্ন করার কারণে। এভাবেই হবে, মাঝখানে সাবজেক্ট ফর্মটা বলবে। তার মানে এখন বাসার কাজটাকে একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে রাইট আছে না, রাইট, রাইট দ্বারা, আচ্ছা আমি আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাই। বলুন তো বাচ্চা কাচ্চারা, এটা আসলে কোন টেন্সে আমরা করলাম? কোন কন্টিনিউয়াস? তার মানে এটা কিন্তু পাস্ট নামেও একটা কন্টিনিউয়াস আছে, তার মানে এটা একটা ফিউচার নামেও একটা কন্টিনিউয়াস আছে। হ্যাঁ, আর বাবা এটা সহজ, আছে যে পাস্ট হয়ে যে ওয়াজ হয়ে গেল, তাই না? আর ফিউচার, না না আমি শেষ করি। আর ফিউচারটা একটু আলাদা ভাবে লিখবেন। প্রেজেন্ট পাস্ট একসাথে লিখবেন, ফিউচারটা কি করবেন আলাদা। কি দিঘি, মাত্র 2টা দিন হলোই, আরো তো আছে সময়। ইটস ওকে, নো ওয়ারিস। বাসার কাজ স্টপ। রাইট এন্ড ওয়ার্ক, শুধু অ্যাক্টিভ সেন্সগুলো করবেন, প্যাসিভ করার দরকার নাই আপাতত আগামী ক্লাসের জন্য। তার মানে রাইট দ্বারা প্রেজেন্টেও লিখবেন, পাস্টেও লিখবেন, ফিউচার। ওয়ার্ক দ্বারা প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। শুধু কোনগুলা স্যার? অ্যাক্টিভ। কোনগুলা? অ্যাক্টিভ। এই বলেই আমরা আজকে আমাদের সংক্ষিপ্ত ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।